এই তো এ বছরের প্রথম রমজানের ঘটনা। ছোট বোন শাপলা তার বড় বোন মরিয়ম বেগমকে একটা ফোন করেন, কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো সাড়ায় আসে না। আর এই যে নিস্তব্ধতা, এই নীরবতাই ছিল এক ভয়ঙ্কর রহস্যের শুরু। চলুন এই ঘটনার একদম গভীরে গিয়ে দেখি কি হয়েছিল আসলে। শাপলা একবার দুইবার না, একদিন দুই দিন টানা ৩ দিন ধরে তার বড় বোনকে ফোন করেই যাচ্ছিলেন, কিন্তু প্রতিবারই ফোনের অন্য প্রান্তটা ছিল একদম চুপচাপ। এই অস্বাভাবিক নীরবতাটা তার মনে কেমন যেন একটা অজানা ভয় ধরিয়ে দিচ্ছিল। এই একটা কথাই তো সব বলে দেয়, তাই না? পরিবারের আপন কারোর সাথে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার যে ভয়ে, যে কষ্ট, তা কতটা গভীর হতে পারে, শাপলার এই কথা থেকেই সেটা বোঝা যায়। আর এই নীরবতার শেষটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর। ওদিকে ঢাকার মিরপুরে মরিয়মের অ্যাপার্টমেন্টের আশেপাশের প্রতিবেশীরা একটা বাজে গন্ধ পাচ্ছিলেন। তারা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো ইঁদুর বা বিড়াল মরেছে, সেখান থেকেই গন্ধটা আসছে, কিন্তু সত্যিটা ছিল তার চেয়েও অনেক বেশি মর্মান্তিক, অনেক বেশি অবিশ্বাস্য। ঘটনাগুলো এরপর খুব দ্রুত ঘটতে শুরু করে। মিরপুরের পাইকপাড়া এলাকার এলজিআর কোয়ার্টার কলোনিতে যখন পুলিশ পৌঁছায়, তখনও কেউ ভাবতেও পারেনি যে বন্ধ দরজার ওপাশে ঠিক কী ভয়াবহ একটা দৃশ্য অপেক্ষা করছে তাদের জন্য। পুলিশ যখন তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকে, তখন তারা এক বিভৎস দৃশ্যের মুখোমুখি হয়। গলায় ওড়না প্যাঁচানো একটা মরদেহ। এটা দেখেই তো পরিষ্কার হয়ে যায় যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড। তদন্তকারীদের সামনে প্রথম আর সবচাইতে বড় প্রশ্ন ছিল এটাই: খুন নাকি আত্মহত্যা? কারণ দরজাটা বাইরে থেকে তালা দেওয়া ছিল, আবার গলায় ওড়নাও প্যাঁচানো। এই দুটো ব্যাপারই ঘটনাটাকে একদম শুরুতেই বেশ রহস্যময় করে তুলেছিল। এরপরের চ্যালেঞ্জটা ছিল মরদেহটা আসলে কার সেটা বের করা। পুলিশ ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো ডেটাবেসের সাথেই তা মিলল না। মানে ভুক্তভোগীর পরিচয় তখনও একটা রহস্য। পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজার পর পুলিশ শেষমেশ একটা সূত্র খুঁজে পায়, আর সেটা হলো একটা গার্মেন্টসের পুরনো আইডি কার্ড। এই কার্ডের সূত্র ধরেই তারা জানতে পারে ভুক্তভোগীর নাম মরিয়ম বেগম, আর এভাবেই তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়। যেই না পরিচয়টা শনাক্ত হল, অমনি পুরো তদন্তের মোড়টাই ঘুরে গেল। পুলিশের সন্দেহের তালিকার একেবারে শীর্ষে চলে এলো মরিয়মের স্বামী সোহেল রানা। কিন্তু সমস্যা হল সে তখন গায়ে। এখানেই আসল খটকাটা লাগে। প্রতিবেশীরা যেখানে একটা সুখী ভালোবাসার দম্পতির ছবি দেখছিলেন, সেখানে বাস্তবতাটা ছিল একদম অন্যরকম। সোহেল রানার এই হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা পুলিশের সন্দেহকে আরও অনেক বেশি জোরালো করে তুলল। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে ১৩ই মার্চ সোহেল রানা বাড়ির মালিককে বলেছিল যে তার গ্রামের বাড়িতে নাকি আগুন লেগেছে, তাই তাকে খুব জরুরি ভিত্তিতে যেতে হবে। প্রতিবেশীরা তো এটাই ভেবেছিল যে স্বামী স্ত্রী হয়তো একসঙ্গেই গ্রামে গেছে। আর এখানেই সোহেলের বানানো গল্পটা ফেঁসে গেল। পুলিশ যখন ওর ফোনের লোকেশন ট্র্যাক করল, তখন দেখল সে তার গ্রামে কখনোই যায়নি, বরং সে ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তার মানে আগুন লাগার গল্পটা ছিল আগাগোড়া একটা মিথ্যা। চালাক সোহেল রানাকে ধরতে পুলিশ তখন একটা দারুণ আর খুব চতুর একটা কৌশল নিল। কোনো হাইটেক প্রযুক্তি না, বরং খুব সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর একটা ফাঁদ পাতল তারা। একবার ভাবুন তো, কি অসাধারণ একটা কৌশল! একজন অফিসার গরিব মানুষে যে ভুল করে পাঠানো মাত্র ২০০ টাকা ফেরত চাওয়ার নাটক করলেন, আর সেই সূত্র ধরে পুলিশ ধূর্ত সোহেল রানার গোপন আস্তানায় পৌঁছে গেল। এটা আসলে প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে অপরাধীকে ধরা সম্ভবই। পুলিশের হাতে ধরা পড়ার পর আর অকাট্য প্রমাণের সামনে পড়ে সোহেল রানা আর কোনো নাটক করতে পারল না। জিজ্ঞাসাবাদের মুখে সে তার স্ত্রী মরিয়মকে খুন করার কথা স্বীকার করে নিল। খুনি নিজের মুখেই তার নৃশংসতার পুরো বর্ণনা দেয়। সে প্রথমে হাত দিয়ে গলা টিপে ধরে। এরপর মরিয়ম যে আর বেঁচে নেই এটা নিশ্চিত করার জন্য তার নিজের ওড়না দিয়েই আবার তার গলায় পেঁচিয়ে দেয়। ভাবা যায়? এরপর ঠান্ডা মাথায় বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসে, কিন্তু কেন? কেন একজন স্বামী তার স্ত্রীকে এত নির্মমভাবে হত্যা করবে?
এর পেছনের কারণটা ছিল আরও বেশি অবাক করার মতো, আরও বেশি হতাশাজনক। খোদ তদন্তকারী কর্মকর্তার মুখ থেকেই শোনা যাক, এ খুনের পেছনে বড় কোনো কারণই ছিল না। যা ছিল তা নিতান্তই ছোটখাটো, যাকে বলে একদমই তুচ্ছ বিষয়। তাহলে কারণটা কি? কারণ হল মরিয়মের বেতনের টাকা, তাকে সময় দেওয়া না দেওয়া নিয়ে ঝগড়া আর সাধারণ অবিশ্বাস। এই ছোটখাটো বিষয়গুলো থেকেই নাকি এমন ভয়ঙ্কর রাগের জন্ম হয়, যার বলি হতে হল মরিয়মকে। এটা কি বিশ্বাস করা যায়? এই গল্পের শেষটা মরিয়মের পরিবারের হাহাকার আর ন্যায় বিচারের আকুতি দিয়ে। এই একটা হত্যাকাণ্ড তাদের পুরো জীবনটাকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। মরিয়মের আগে সংসারের একটি ছোট ছেলেও ছিল, আর সোহেলের সাথে তার বিয়ের বয়স হয়েছিল মাত্র ৬ মাস। ভাবুন তো, মাত্র ৬ মাসেই একটা সম্পর্কের এমন করুণ পরিণতি। মরিয়ামের পরিবারের এখন একটাই দাবি, সুষ্ঠু বিচার। তাদের বোনের সাথে যে ভয়ঙ্কর অন্যায়টা হয়েছে তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দেখতে চান তারা। তাদের এই কান্না আর আকুতি যে কারো হৃদয়কে নাড়া দিয়ে যাবে। সবকিছু শেষে এই ঘটনাটা পুলিশের বুদ্ধিমত্তার নিষ্ঠার এক অসাধারণ উদাহরণ হয়ে থাকবে। এটা আবার প্রমাণ করে দিল যে অপরাধী যত চতুরই হোক না কেন, আইনের হাত থেকে পালানোর কোনো পথই খোলা নেই। কিন্তু একটা প্রশ্ন আমাদের সবার জন্যই থেকে যায়, আমাদের চারপাশে ঘটে চলা এমন কত তুচ্ছ ঘটনার আড়ালে হয়তো লুকিয়ে আছে এমন ভয়ঙ্কর কোনো সম্ভাবনা। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট।